বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় ডিজিজ কন্ট্রোল, রোগ দমন। আজকের অতিথি ডক্টর অনন্যা ঘোষ, এমএসসি এগ্রিকালচার, পিএইচডি, বিসিকেভি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, WB and OD R&D, FMC ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মুম্বাই। সাক্ষাৎকার নিয়েছেন আরজে শ্রবণা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 FM বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের বিষয় কৃষিক্ষেত্রে রোগ দমন, আর এই বিষয় নিয়ে আজ কথা বলবেন ডক্টর অনন্যা ঘোষ। অনন্যা, আপনার কাছ থেকে এর আগেও আমরা অনেক কিছু জেনেছি কীটনাশকের বিষয়, আজকে কৃষিক্ষেত্রে রোগ দমন নিয়ে জানবো অনেক কিছু। প্রথমে কি বলবেন? প্রথমে এটাই বলবো যে আমার আবারও এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, কারণ আমি আগেও বলেছি যে এরকম একটা প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারে যেখানে বার্তা আমাদের সাথে ডাইরেক্টলি কৃষক বন্ধুদের কাছে এবং বড় একটা লার্জার ফোরামে, যেখানে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস প্ল্যাটফর্ম আমরা বলতে পারি, সেরকম একটা জায়গায় যখন যাচ্ছে সেইটা খুব ভালো লাগে। রোগ দমন নিয়ে পার্টিকুলারলি বলতে হলে সেটাই বলবো যে আগে যেরকম বলেছিলাম, বীজ, আগাছা, রোগ, পোকা, তারপরেই আসে কিন্তু ফোর্থ পজিশনে রোগ, যেটা আমাদের প্রায় 6 to 7% ক্ষতি করে চাষের। বাকিদের কন্ট্রিবিউশন খুব নগণ্য সেখানে। এই চারটেই হচ্ছে মূলত জিনিস যেগুলো আমাদের কৃষকদের বা কৃষি ভাইদের চাষের জন্য তার প্রোডাকশনের ক্ষতি করে। আচ্ছা, তো সেইখানে বলতে গিয়ে রোগ থেকে তো প্রচুর কিছু মাথায় আসছে, তবে যেহেতু কর্মসূত্রে মেদিনীপুরে প্রচুরবার আসা যাওয়া এইগুলো লেগে থাকে, প্রথমেই আমার যে রোগটার কথা এই মুহূর্তে মাথায় আসছে সেটা হচ্ছে রিসেন্টলি আলু হারভেস্ট হয়ে গেল, তো আলুর ধসা। আচ্ছা, চাষিরা প্রচন্ড মাথা খারাপ করে থাকে, 2 দিন অন্তর অন্তর 3 দিন অন্তর অন্তর ওষুধ দিতে যাচ্ছে। আমি সেটা কৃষক বন্ধুদেরকে বলবো, 3 দিন 4 দিন অন্তর অন্তর ওষুধ দেওয়ার কোনো মানে নেই। মিনিমাম 5 থেকে 7 দিন না গেলে সেই ওষুধটা দেওয়া না দেওয়া সমান। আচ্ছা, বিষয়টা কি আলুর ধসা? এইবার বিষয়টা হচ্ছে আলুর ধসা এমন একটা রোগ যেটাকে আমরা বলি ওটা একটা ফাঙ্গাল রোগ। আচ্ছা, বেসিক্যালি পচন লেগে যায়। আচ্ছা, এবার এই ধসাটা 2 রকমের হয়, একটা আর্লি ব্লাইট আর একটা বলি লেট ব্লাইট। যেটা প্রথম দিকে আসে, পাতার মধ্যে ছোট্ট একটা পিনের মতন কালো ডট হয়ে আসে, আচ্ছা, যেটাকে বলা হয় পিন হেড লাইক স্ট্রাকচার। আচ্ছা, সেরকম ভাবে আসে। তারপরে সেটা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে যখন বড় হয়, তখন সেটাকে আমরা কি করে চিনবো? তখন হয়তো আমার লেট ব্লাইটের সাথে ওটা ম্যাচ হয়ে যেতে পারে, দেখতে একই টাইপের লাগতে পারে, কিন্তু না, লাগে না। ওটাতে কি হয়, পরপর পরপর গোল গোল আংটির মতন কনসেন্ট্রিক রিংস হতে থাকে। আচ্ছা, এবং ওই রিংগুলোর বাইরে একটা করে হলুদ রঙের ইয়েলো হ্যালো হতে থাকে।
আচ্ছা, এবং যার জন্য ভেতরটা ব্রাউন, তার বাইরে একটা হলুদ হ্যালো। মানে ব্যাপারটা হচ্ছে অনেকগুলো যদি ব্রাউন আর হলুদ রঙের আংটি আমি পরপর 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 রাখতে রাখি, রাখতে যাই, যেরকম দেখতে লাগবে হয়, হ্যাঁ, ওরকম দেখতে লাগে। আচ্ছা, তো ওটা যখন প্রথম দিকে আসে, যেহেতু আলু গাছের প্রথম দিকে স্টেজে ওটা আসে, হুম। ওটা হচ্ছে আর্লি ব্লাইট আমরা বলি। আচ্ছা, আরেকটা যেটা আসে ধসা পরের দিকে, যখন আলুটা এই হারভেস্টিং হওয়ার জাস্ট কয়েক মাস বা কয়েকদিন আগে, আচ্ছা। সেটাকে আমরা বলি লেট ব্লাইট। সেটাতে কি হয়, সেটা প্রথমে পাতা, তারপরে কাণ্ড, সেই জায়গাগুলোতে অদ্ভুত একটা গ্রে কালারের, মানে পচা পচা, যেরকম আমাদের নর্মাল সবজি টবজি পচে গেলে যেমন একটা পচন ধরে, ওরকম একটা পচন ধরে। এবং তার তলাটা বা কেউ যদি ভালো করে দেখে, সেখানে সাদা রঙের ওই ফাঙ্গাল মাইসিলিয়াগুলো দেখতে পাওয়া যায়, মানে ওটা হচ্ছে আচ্ছা। ফাঙ্গাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এইবার তাহলে এটার প্রধান কি করে কন্ট্রোল করব? শীতকালে তো একে কুয়াশা পড়ে, হুম, হুম, জলের তো প্রচুর, হুম, ধসা জলে পুরো ছড়িয়ে পড়ে। এবং আচ্ছা, এখানে প্রচুর চাষিরা আমি দেখেছি, তারা নিজেদের জমিতে যখন জল দেন হুম, পাইপে করে, মানে ওই বড় বড় পাইপ না লাগিয়ে, এর জমি থেকে কাটিয়ে ওর জমি, ওর জমি থেকে কাটিয়ে ওর হ্যাঁ, জমিতে দেন। হ্যাঁ, হ্যাঁ, এইটাতে এই ধরনের সমস্যা আরো বেড়ে যায়। ধরুন কারোর জমি খুব ভালো আছে, তাতে ধসা একটু লাগেনি, সেই ধসাটা অন্য একটা জমিতে লেগেছে, সেখান থেকে জলটা কাটিয়ে আনার জন্য লেগে গেল। এবার সেটা তো সেই জায়গাগুলোতে চাষি ভাইদের একটু মাথায় রাখতে হবে। হুম, যখন কারো জমিতে ধসা লাগছে, যেন একটু বেশি করে সতর্ক থাকেন যে সেখানকার জল যেন অন্য কোথাও না যায়, আর সেই জমিতে যেন জল না যায়, সেটা প্রধান অস্ত্র ধসাকে ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য। একদম, হ্যাঁ, তারপরে কিছু কিছু ওষুধ তো আছেই, যেরকম হচ্ছে মেটিরাম প্লাস ডাইমেথিমর্ফ, যেটা এখন বাজারে অ্যাক্রোবেট নামে কিনতে পাওয়া যায়, ইনফিনিটো আছে, মেলোডিডু, এই ধরনের অনেকগুলো ওষুধ আছে যেগুলো চাষিরা কিন্তু আজকালকার দিনে নতুন প্রযুক্তির ওষুধ, যেগুলো কিন্তু চাষিরা দিতেই পারে। হুম, এছাড়াও মানে আপনার ম্যানকোজেব দিতে পারে, এবং ওনারা দেনও, ম্যানকোজেব দেন ওনারা। এই সব প্র্যাকটিসেসগুলো ওনারা করেন। কিন্তু ওনাদেরকে আমি শুধু একটাই মানে অনুরোধ করব, বা আমার একটাই বার্তা থাকবে, যে সেই ওষুধগুলো 2 দিন বা 3 দিনের অন্তরে দিয়ে কোনো লাভ নেই। অন্তত 5 থেকে 6 দিন বা 7 দিনের গ্যাপে দিন, কারণ ওষুধটাও তো কাজ করে, হ্যাঁ, এবং সেটা 3 দিন তাকে অন্তর কাজ অন্তর করতে দিতে হবে। হ্যাঁ, 3 দিনের মধ্যে দিলে ওষুধটা কোনো কিছু কাজ করতে পারবে না, আরেকটা ওষুধ পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা সেই ওভারডোজের জায়গাতে চলে যাচ্ছে। হুম, কদিন পরে হয়তো এই ম্যানকোজেব বা এই কার্বেন্ডাজিম বা এই যে অ্যাক্রোবেট বা এইগুলোই কোনোটাই কাজ করবে না, হুম, কারণ এগুলো এত বেশি ব্যবহার হয়ে যাচ্ছে যে কদিন পরে এগুলো কোনোটাই কাজ করবে না। তো সেই জন্য এটা ওনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অতিরিক্ত ব্যবহার না, কিন্তু সীমিত ব্যবহার। তাতে কি হলো, ওনাদের ক্ষতিটাও হচ্ছে। আলু একটা ক্যাশ ক্রপ, হুম, যখন যে বছর আলু খুব ভালো করে হয়, ওনারা যদি কোল্ড স্টোরেজে রেখে বিক্রিও করেন প্রচুর, এই বছর বোধহয় 30 টাকা না 32 টাকার এখন মতন এরকম পর্যন্ত চলছে। 25 টাকা, হ্যাঁ, মানে 30 টাকা হচ্ছে চন্দ্রমুখী আমি বললাম, হুম, আর জ্যোতি বা এগুলো চলছে 25 টাকা, এরকম 25-26 টাকা। তো ইটস এ ক্যাশ ক্রপ, তো সেরকম চলছে। এই যে হাই ভ্যালুড একটা ক্র্যাশ ক্রপ, সেখানে আমি একটু যদি সীমিত নিজের কস্ট অফ কাল্টিভেশনটা করি, তাহলে তো আমার রিটার্নটা আরো বেশি আসবে বেশি না? হবে, একদম। চাষ মানেই চাষিদের লাইভলিহুডটাকে আরো বেটার করার জন্য। হুম, হুম, তো সেই জায়গাগুলো থেকে চাষি ভাইরা যদি সবাই একটু বুঝে শুনে একসাথে লাগান, বা একসাথে সেই ধরনের প্র্যাকটিসগুলো ফলো করেন, এখানে ওই কোঅপারেটিভ ফার্মিং এর কথাটা আমি আগের বারও বলেছিলাম, এখনো বলছি, হুম, হুম, ওই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। হুম, হুম, কারণ ধরুন আমার জমিটা ঠিক আছে, পাশের জন মেনটেন করে না, তার জমিতে সেটা লেগে গেল, সেখান থেকে আমারটাতে চলে আসলো, কারণ এগুলো স্পোর, ফাঙ্গাল স্পোর, এগুলো জলেও আসে, এগুলো উড়েও আসতে পারে। হুম, তো কারোর সাথে মানে শত্রুতা থাকে, সে একটা পাতা নিয়ে গিয়ে দিয়ে দিলেও দিয়ে দিলেও হয়ে যায়, হ্যাঁ। সেরকমই আর কি ব্যাপারটা। তো এই জায়গাগুলোতে একটু আরো বেশি মাইন্ডফুল হওয়া, তাহলেই কিন্তু প্রচুর পরিমাণ মানে লোকসানের থেকে অনেকটা বেশি পরিমাণ আমরা লাভ পাবো এখানে। একদম। আচ্ছা, এই যে আলু তো ওনারা বিক্রি করছেন, কিন্তু আমরা যখন কিনছি তখন দেখছি বেশ কয়েকটা আলু সবুজ সবুজ, ভেতরে শক্ত, আবার কিছু আলু দেখছি কাটার পরে একটু গোল কালো 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 মতন। তো এইগুলোর বিষয়টা কি, এটা কেন? এইটা হচ্ছে সবুজ ব্যাপারটা হয় হচ্ছে যখন ওটা এক্সপোজ টু সানলাইট হয়ে যায়, মানে ওটা যখন মাটি চাপা দেওয়া হয় আলুতে, প্রথমে আলু গাছটা লাগানোর পরে যখন ছোট ছোট টিউবারটা ফর্ম করে 20 দিন কি 21 দিনের মাথায় আস্তে করে ওটাকে একবার মাটি চাপা দেওয়া হয়। আচ্ছা, আরো সময় যেতে থাকলে ডিপেন্ডিং অন দ্য ভ্যারাইটি, যখন টিউবারটা বড় হতে থাকে তখন আবার মাটি চাপা দেওয়া হয়, ওটাকে বলা হয় আর্থিং আপ। আচ্ছা, এবার এই মাটি চাপা দেওয়ার সময় যদি মাটিটা ঠিক মতন চাপা না দেওয়া হয়, আচ্ছা, তখন গিয়ে সবুজ আলুর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়।
ও, ওটাতে যখনই ওটা অ্যাকচুয়ালি আলু কি মডিফাইড স্টেম, হুম, ওটা হচ্ছে মানে পরিবর্তিত কাণ্ড। হুম, হুম, তো সেই কাণ্ডতে যখন আমার সূর্যালোক পড়বে সেটা আস্তে আস্তে সবুজ হয়ে যায়। আচ্ছা, তো সেই জন্য সবুজ আলুর কোয়ালিটিও কমে যায়। হুম, ওটা যতটা সাদা থাকবে তত ভালো। তো ওখানে মাটি চাপা দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা আপনি আরেকটা বললেন খুব ভালো জিনিস, আলুর মধ্যে যে ওই সাদা কালো মতন বা মতন। কালো মতন রিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্টিং এর জন্য হয়। আচ্ছা, এই উইল্টিং প্রবলেমটা, উইল্ট বেসিক্যালি 3 ধরনের হয়, হুম, একটা ব্যাকটেরিয়াল, একটা ফাঙ্গাল আর একটা নিমাটোড। আচ্ছা, ব্যাকটেরিয়ালটা কি করে বুঝবো ওই আলুটাকে, বা যে গাছটা, মানে এটা শুধুমাত্র যে আলুতে হয় তা না, এটা কিন্তু চিলিতেও হয়, এটা টমেটোতেও হয়, এটা বেগুনেও হয়। আচ্ছা, এবং এটা একটা খুব প্রধান সমস্যা যারাই সবজি চাষ করে তাদের, পার্টিকুলারলি যারা এই জাতীয় মানে সোলানিসি ফ্যামিলি সবজি চাষ করে, যেখানে টমেটো, আলু এইগুলো আছে, সেখানে কি হয়, যখন ওই গাছটা প্রথমে একটু দেখবো নেতিয়ে গেছে বা ঝিমিয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই গাছটা যদি তুলে তার কাণ্ডটা, নেতানো কাণ্ডটা কেটে, ওটাকে বলা হয় উজ টেস্ট। যদি আমি কোনো একটা জলের গ্লাসে বা কোথাও ফ্রেশ ক্লিয়ার ওয়াটারে যদি দিই, ওখান থেকে দেখবো ব্যাকটেরিয়াল এরকম উজিং বেরোচ্ছে, মানে লম্বা লম্বা সাদা সাদা সিরাপ টাইপের বেরোয়, ওটা হচ্ছে ব্যাকটেরিয়াল উজিং। আচ্ছা, তো ওটা যখন বেরোবে তার মানে ওটা অলরেডি ব্যাকটেরিয়াল উইল্ট লেগে গেছে। যদি সেটা তুলি, তখন যদি তার তলায় দেখি যে ছোট ছোট গল ফর্মেশন হয়েছে, তো সেটা হচ্ছে বিকজ অফ নিমাটোড। আচ্ছা, আর সেটা যদি তুলতে যাওয়ার আগেই যদি দেখি শেকড়ের কাছটাতে মানে অনেকটা সেই ময়েশ্চার হয়ে গেছে, পচা পচা মতন, ওখানে আমি মাইসিলিয়া দেখতে পাই, তার মানে সেটা হচ্ছে আমার বিকজ অফ ফানজাই। আচ্ছা, তো এই সবকটা ক্ষেত্রেই সব থেকে আগে দরকার, আলুটাকে যখন প্রথম আমি চাষের জমিতে লাগাচ্ছি, যেন তাকে ভালো করে শোধন করি। ম্যানকোজেব আছে, এই জাতীয় প্রচুর ওষুধ আছে, সেইগুলোকে দিয়ে, থাইরাম, এই সব ওষুধগুলোকে দিয়ে আমরা আলুটাকে বীজ শোধন করে আমরা লাগাতে পারি ওভারনাইট। বা এটার একটা কোড আছে, সেই কোডটাতে আগে হচ্ছে ফাঞ্জিসাইড, তারপরে হচ্ছে বায়ো হার্বিসাইড যদি কিছু লাগানো হয়, তো সেটাকে লাগিয়ে আমরা আলুটাকে আগে কেটে তাকে ভালো করে বীজ শোধন করে তারপরে যদি জমিতে লাগাই, তাহলে এই সমস্যাটা হবে না, বা সেটাকে আরো বেশি আমি নির্মূল করতে পারবো। যদি সেটা না করি, পরবর্তীকালে সেই সমস্যাটা যদি আসে, আলুর ক্ষেত্রে জলটা কন্ট্রোল করাটা খুব দরকার, এবং সময় মতন ফাঞ্জিসাইডস দেওয়াটাও দরকার, কিন্তু তাই বলে অতিরিক্ত ঘন দিয়ে কোনো লাভ নেই। ওকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় যে এই যে যেটা আপনি বলছিলেন যে চাষিরা নিজেদের অজ্ঞানতার জন্য ওই খাল কেটে কুমির আনার মতন খাল কেটে জল নিয়ে আসছেন, তো এরকম আর কি কি সমস্যা তারা নিজেরাই নিজেদের জন্য সৃষ্টি আরো অনেক করতে পারে? কটা আছে, তার মধ্যে আরেকটা বলবো, ধানের জমিতে যদি কখনো মানে অনেকের হয়ে থাকে, হঠাৎ করে কারোর একটা ধানের জমির এক ধারটা বসে গেছে, কিছুদিন পরে পাশের জমিরও এক ধারটা বসে গেল। আচ্ছা, এই বসে যাওয়া জিনিসটা আর কিছুই না, শীত ব্লাইট। আচ্ছা, শীত ব্লাইটও কিন্তু একটা ফাঙ্গাল ডিজিজ। আচ্ছা, এটা কিভাবে হয়, কিভাবে শীত বুঝবো যে ব্লাইটটা হয়েছে? কিভাবে হয় সেটা হচ্ছে খুব ভালো প্রশ্ন। প্রথমে যখন গাছের যে শীতটা থাকে সেখান থেকে আস্তে আস্তে একটা অদ্ভুত পচন শুরু হয়, এবং তাতে অক্সবো লাইক এরকম একটা পোড়ার মতন একটা ফর্ম হয়। আচ্ছা, সেটা থেকে আস্তে আস্তে সেটা ছড়াতে ছড়াতে, মানে বেসিক্যালি জায়গাটা ব্লাইট মানে জ্বলে যাওয়া বা পড়ে যাওয়া, অনেকটা সেই টাইপের ব্যাপার। আচ্ছা, এবং ওইটা পুরো পাতাটার যেটাকে আমরা শীত বলি, যেটা ওটা কাণ্ডর সাথে আটকানো থাকে, সেইটাকে পুরোটা পচিয়ে দেয়। ওহো, এবং সেখান থেকে আস্তে আস্তে গোটা পাতাটা পচে যায়, সেটাও কিন্তু একটা ফাঙ্গাল ডিজিজ। এবার এই শীত ব্লাইটটা যখন একজনের জমিতে হয়, সেটা যখন জলের থ্রু দিয়ে, কারণ ধান জল দেওয়াই হয়, এবং চাষিরা ওই যে খাল কেটে কুমির আনার মতন এই জমি থেকে ওই জমি, ওই জমি থেকে ওই জমি জল নিয়ে যাচ্ছে, ওনারা কি করে, জল দেওয়ার সময় এই জমির ইনফেক্টেড জলটা চলে গেল ওর জমিতে, ব্যাস শীত ব্লাইট ইনফেকশন লেগে গেল। তখন তো সেটা থেকে কন্ট্রোল করার কিছু নেই। কন্ট্রোল করতে হবে কখন, এখানে একটু মাইন্ডফুল হতে হবে। প্রথমত জলটা কেটে নিয়ে যাব না। যদি কখনো দেখি যে এই ধরনের কিছু হচ্ছে, মানে আমার হয়তো পাতাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে, নিচের শীতটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা, আচ্ছা তার মানে এটা যদি শীত ব্লাইট হয়, তাহলে আমাকে অ্যাজক্সিস্ট্রবিন বা অ্যাজক্সিস্ট্রবিন প্লাস মানে নেটিভো টাইপের ওষুধগুলো, সেইগুলো আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, আমার শীত ব্লাইটটাকে কন্ট্রোল করা যাবে, মানে এই ধরনের রোগগুলোকে কন্ট্রোল করা যাবে। আরেকটা রোগও হয় যেটাকে আমরা বলি ঝলসা, ব্লাস্ট। আচ্ছা, ব্লাস্টও হয়, সেটাও আমরা অ্যাজক্সিস্ট্রবিন বা ওই গ্রুপের ওষুধগুলোকে দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। সেটা আবার
গরুর চোখ যেরকম দেখতে লাগে অনেকটা অক্সবো লাইক আই, ওরকম আচ্ছা। সুন্দর একটা, তার সাথে ব্রাউন স্পটের ডিফারেন্স হচ্ছে অনেকে গুলিয়ে ফেলে ব্রাউন স্পটটা কি আর ব্লাস্টটা কি। কিন্তু ব্লাস্টটা যখন আসে, ঝলসা রোগটা, গরুর চোখে যেরকম একটা সুন্দর মার্জিন থাকে কাজল দিয়ে, তার বাইরে একটা হলুদ মতন দাগ, ওই রকম টাইপের একটা হলুদ মতন দাগ দিয়ে গরুর চোখের মতন, অক্সবো লাইক আমরা বলি, ষাঁড় বা গরুর চোখের মতন রিলেটেড ওরকম একটা ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয় পোড়া দাগের। আচ্ছা। এবং সেটা যত সময় যায় বাড়তে 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 আরো বেশি পুড়িয়ে দেয়। তো সেটা যখন একটা দুটো ওরকম আসলো, তখনই যদি আমি এই টাইপের ওষুধগুলো দিয়ে দিতে পারি, যেরকম অনেক কিছুই এখনকার দিনে আমার মনে হয় নেটিভও পাওয়া যায়, অ্যামিস্টার, এই ধরনের প্রচুর ওষুধ পাওয়া যায় যেগুলো ওই অ্যাজোক্সিস্ট্রবিন বা এই জাতীয় গ্রুপেরই, সেই ওষুধগুলোকে দিলে ভালো মানে কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু সেটা সময় মতন দিতে হবে, নইলেই ওই যে অতিরিক্ত দেব কিন্তু কন্ট্রোল কিছুই হবে না, উল্টে আরো ছড়িয়ে পড়বে এবং খরচটাও বেড়ে যাবে। খরচটাও বেড়ে যাবে, আমার কস্ট অফ কাল্টিভেশনটাও বেড়ে যাবে, পরিবেশটারও দূষণ হবে। তো এই পুরো জিনিসগুলোর মানে সবাইকে একটু মাথাতেও রাখতে হবে যে এগুলো এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। একদম। আচ্ছা, একটু অন্যদিকে যাই, জিজ্ঞেস করি যে একজন মেয়ে হিসেবে আমাদের মেয়েদের ক্ষেত্রে তো অনেক জায়গায় যেতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে শুধুমাত্র কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্তই বলবো না, একদম মাঠে নেমে দাঁড়িয়ে থেকে কাজ করা, সেটা কিভাবে সম্ভব হয়, অভিজ্ঞতাটা একটু শুনতে চাইবো, যাতে আপনার মতন আরো অনেক মেয়েরা এগিয়ে আসতে পারে। হ্যাঁ, এটা একটা ভীষণ ভালো কথাই বলেছেন। মানে অনেস্টলি আমি আমার যদি অভিজ্ঞতা বলতে চান, আমি যখন এই লাইনে পড়াশোনা করেছিলাম, এগ্রিকালচার লাইনে, আমার খানিকটা ইন্সপিরেশন আমার বাবাকে দেখি, বাপিকে দেখে। হি ইজ অ্যান এক্স প্রফেসর অফ বিসিকেবি। তো বাপিকে দেখতাম যে বাপি চাষিদের সাথে ডাইরেক্টলি যেত, কথা বলতো, প্রচুর চাষিরা আসতো এবং বাপি তাদের প্রবলেম সলভ করতো। আমার মনে হয়েছিল যে এই একটা কমিউনিটি যারা প্রতিনিয়ত প্রচুর খেটে আমাদেরকে সেই মানে প্রতিদানটা দিচ্ছে, যেটার জন্য আফটার অল উই সার্ভাইভ ফর ফুড, আমরা খাওয়ার জন্যই বাঁচি, সে যেই হোক না কেন। কিন্তু সেই খাবারটা আমাদের মুখে তুলে দিচ্ছে এই চাষি বন্ধু বা এই কৃষক সম্প্রদায়টাই। তাদের জন্য কিছু করতে পারাটা, সেটা আমাকে প্রচুর ইন্সপায়ার করেছিল। তো সেটা দেখে যখন প্রথম এই লাইনে ঢুকেছিলাম, অনেক কিছুই ভেবেছিলাম, ভাবনা চিন্তা করে ভেবেছিলাম আমি শুধুমাত্র গেলে রিসার্চেই যাব, মানে ওর বাইরে কোনো কিছুতে কখনো যাব না। ইনফ্যাক্ট আমি নিজে এখন বিশেষ করে ফিল্ডে নেমে, মানে ফিল্ডে নেমে কাজগুলো করব সেটা ভেবেছিলাম, কিন্তু সেটা যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে বা কি হতে পারে সেটা আমি কখনো ভাবিনি। সেটা যত দিন গেছে, যত বড় হয়েছে, তত ভেবেছি। হ্যাঁ, প্রচুর চ্যালেঞ্জেস আছে, অনেকে অনেক মতবিরোধ করতেই পারে, মানে অনেকে ভাবতেই পারে যে হ্যাঁ কিছু কিছু ফিল্ড জবে ছেলেদেরকে কেন প্রেফার করে, মেয়েদেরকে কেন নয়। সেটা একটা ভুল ধারণা, মেয়েদেরকেও করে, কিন্তু সেফটি ইজ অলসো আ থিং। সমাজ এখনো সেই জায়গায় যায়নি। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের বায়োলজি, মানে একজন ছেলেকে রাস্তায় দে ক্যান টেক আ ব্রেক এনি টাইম, বাট একজন মেয়ে হয়ে উই নিড আ প্রপার রেস্টরুম টু টেক দ্য ব্রেক। আমরা সেটা পারি না, সেটা আমাদের বায়োলজি, ইট ইজ নট এনিথিং যেটা আমাদেরকে লিমিটেশন করে দিচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে দেখে একটু নিজের জায়গাটা বুঝে যদি আমরা কাজটা করতে পারি, খুব একটা কিছু কষ্ট হয় না বা চ্যালেঞ্জিংও হয় না। ইনফ্যাক্ট এই লাইনে আসার আগে আমি অবশ্য ভেবেওছিলাম যে আমি পিএইচডি চলাকালীন আমি রিসার্চ করেছি, কিন্তু সেটা ইনস্টিটিউশনে, মানে সেখানে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট, সেখানে আমি কাজটা করেছি। কিন্তু এখানে প্রতিনিয়ত ডিফারেন্ট প্লেসেস, অচেনা জায়গা, অচেনা লোক, অজানা জায়গা, সেখানে গিয়ে ঠিক কিভাবে আমি মানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে কি হবে না, সেটা একবার ভেবেছিলাম। তখন ভেবেছিলাম হয়তো প্রফেসরশিপ বা এইসব দিকেই থাকবো। তারপরে ওই যে বলে না ব্রেক দ্য শেল, ওরকম ভাবে কিছু কিছু লিপ অফ ফেথ নিয়েছি, নিয়ে এখানে এসেছি। এখন খুব ভালো লাগে, প্রতিনিয়ত এই যে এত লোকের সাথে দেখা হয়, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। এবং এখানে আসার পরে জানতে পারলাম আমি একা নই, আমার মতন অজস্র মেয়েরা আছে। ইনফ্যাক্ট আমার সাথে অনেকেরই পরিচয় হয়েছে যারা অন্যান্য কর্পোরেট ফার্মে আছে, তারা বড় বড় ম্যানেজরিয়াল পোস্টে আছে। দে অলসো হ্যাভ দেয়ার কিডস, নট ইভেন ওয়ান বাট টু। They have managed them properly. Hats off to those women, strong women who have managed them properly. ফিল্ডে গেছে, প্রতিনিয়ত রিসার্চের কাজ করেছে, অফিস সামলিয়েছে, ঘর সামলিয়েছে, তো সেরকম আছে। তো সর্বগুণ সম্পন্না। তো সেখানে যেতে গেলে হ্যাঁ একটা ঠিক উই নিড আ গুড সাপোর্টিং টিম, সেটা যেই হোক না কেন, সেটা আমাদের পরিবার, সেটা আমরা যে টিমের সাথে কাজ করি প্রতিনিয়ত,
সেই জায়গাটা দরকার। অ্যান্ড আই এম ওয়ান অফ দোজ লাকি উমেন যে আমার টিম খুব সাপোর্টিভ, সেটা আমার ফ্যামিলি তো মানে বিয়ন্ড ইমাজিনেশন সাপোর্টিভ। তো এই জায়গাগুলো থেকে আমি বলবো মেয়েরাও এখন এগিয়ে আসতে পারে। ইনফ্যাক্ট আমরা আগে বলতাম না যে মার্কেটিং টিম মানে ছেলেদের জন্য, মানে কর্পোরেট ওয়ার্ল্ডে এটা একটা কথা ছিল প্রচলিত, কিন্তু সেটাও এখন ব্রেক দ্য স্টিরিওটাইপ হয়ে গেছে। মানে সেখানেও এখন প্রচুর মেয়েরা আছে যারা এইসব মার্কেটিং টিমগুলোতে শুধু পারফর্ম করে না, দে লিড দ্য টিম, তারা সেখানে লিডারশিপ রোলেও আছে। তো সেই জায়গাগুলো দেখে অনেক কিছু ইন্সপায়ার হওয়াই যায়। অপরচুনিটিস কোনোটাই কম নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিজেকে নিজেদের মতন করে জায়গাটাকে অ্যাডপ্ট করে নিতে হবে। ছেলে হোক বা মেয়ে সবাইকেই অ্যাডাপ্ট করতে হয়। শুধু যে মানে আমরা নারী আমরাই সব পারি সেটা করলে সবাই সব পারে। তো সেই মনের চেষ্টাটা নিয়ে কেউ যদি এগিয়ে আসে, মানে সামনে আকাশটা অনেক দিগন্ত, সেখানে ওরার অনেক জায়গা আছে। ইচ্ছেটাই খালি থাকতে, ইচ্ছে থাকলেই উপায় বেরিয়ে আসবে। একদম একদম একদম। অনন্যা, সময়ের প্রায় আমরা শেষ দিকে পৌঁছে গেছি একদম। তো একদম শেষে কৃষক বন্ধুদের জন্য কি বলবে? আমি কৃষক বন্ধুদের জন্য এটাই বলবো, সীমিত ওষুধ ব্যবহার করুন এবং জৈব জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, এই জৈবটা বলতে গিয়ে হঠাৎ আমার একটা মনে পড়লো, আমি দেখেছি অনেকেই ভার্মি কম্পোস্ট ইউজ করেন। ভার্মি কম্পোস্ট পিটে একটা মেন প্রবলেম হয়ে যায় পিঁপড়ের প্রবলেম হয়ে যায়, তারা এসে আর্টওয়ার্মগুলোকে খেয়ে নেয়। তো ওটা ওনাদের মানে সব থেকে বড় সমস্যা আছে। ওটার জন্য ভার্মি পিটের মধ্যে হলুদ গুঁড়ো যদি ব্যবহার করা যায় তাহলে সেটা আমাদের, এটাও কিন্তু একটা আইটিকে ইন্ডিজিনিয়াস টেকনোলজি নলেজ, যেটা আমাদের ঘরের দেশের তৈরি, দেশের মাথার বুদ্ধিতেই তৈরি। তো সেই ধরনের টেকনোলজি নলেজগুলোকে আপনারা বেশি বেশি করে অ্যাডাপ্ট করুন। সেটা যেরকম ভার্মি কম্পোস্ট পিটে সেটা দিতে পারেন, বাইরে একটা গ্যামাক্সনের লেয়ার দিয়ে দিলেন, পিটের বাইরে, পিটের ভেতরে হলুদ দিলেন, বাইরে আমরা যেরকম ভাবে বাড়িতে জেনারেলি লক্ষণ গন্ডি দেওয়া হয় না, ওরকম টাইপের যদি লক্ষণ লেখা বা লক্ষণ গন্ডি দেওয়া হয়, তাতে পিঁপড়ের প্রবলেমগুলো অনেক সলভ হয়, তাতে আমার ভার্মি কম্পোস্টটাও ঠিক থাকে। নিম কেকগুলো আপনারা যেটা ইউজ করছেন সেইগুলোটা ঠিক করে ইউজ করুন, তাতেই কিন্তু নিম কেক বা নিম সিড কার্নেল এক্সট্রাক্ট এইগুলো দিলে আমাদের অলরেডি জৈবভাবেই অনেক কিছু আমাদের মানে লাভ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাকে কেমিক্যালের উপরে একটু কম ডিপেন্ড করতে হচ্ছে। এখন আরেকটাও আছে ট্রাইকোডার্মা চিলোনিস বলে আমরা বলি, মানে এই যে নার্সারি, ধানের নার্সারির যে প্রবলেমটার কথা বলছিলাম, বলতে বলতে আমি অনেক কথা বলে ফেলেছি। তো ওখানে আমরা কি করতে পারি, ওখানে ট্রাইকোডার্মা চিলোনিস খুব ভালো একটা জৈব মানে বায়ো এজেন্ট বলা যায়। সেইটা কি করে, সেটার 1 একরে 6টা স্ট্রিপ লাগে, বাজারে গেলে 6টা পাতা স্টিকারের মতন পাওয়া যায়, সেটা খুলে গাছের পেছনে লাগিয়ে দিলে ওইগুলো হচ্ছে নিজে নিজে বায়ো এজেন্ট, ওরাই আরো মাল্টিপ্লিকেশন করে, ওরা বেনিফিশিয়াল, ওরা খারাপ যে রোগ পোকাগুলো আছে তাদেরকে খেয়ে ফেলবে এবং তাদেরকে আর বাড়তে দেবে না, আমার গাছের উন্নতি করবে। তো সেই ধরনের জিনিসগুলোকে অ্যাডাপ্ট করা, টাইম মতন অ্যাডাপ্ট করা, কারণ আমি এটাই বলবো টাইম অফ অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সময়ের মধ্যে সময়ের কাজটা না করলে, সময়টা চলে গেলে, ওই যেটা জীবনের সাথেও হয়, ওই চলে যাওয়া সময়টা ফিরে আসে না, তেমনি গাছের ক্ষেত্রেও তাই, ওই চলে যাওয়া পিরিয়ডটা ফিরে আসে না। তাতে কি হয়, চাষি বন্ধুরা বা কৃষক বন্ধুরা এন্ড আপ ইউজিং মোর কেমিক্যালস, প্রচুর কেমিক্যাল ইউজ করে ফেললো, যেটা আলটিমেটলি সবার জন্য ক্ষতিকারক হয়ে গেল, লাভের লাভ কিছুই হলো না, উল্টে ওনাদের প্রচুর কষ্ট হয়ে গেল, আগামী প্রজন্মের জন্য প্রচুর বড় একটা প্রশ্ন চিহ্ন হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার চাষি বন্ধুদের কাছে, কৃষক বন্ধুদের কাছে অনুরোধ, যে তারা যেন ওটা মানে অতিরিক্ত কোনো কিছু ইউজ না করে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রশ্ন চিহ্নটা না আসে। আমি আরেকটাও দেখেছি, হঠাৎই মনে পড়লো, ওই আপনাদের মেদিনীপুরের একটা সাইডে নারাজোল, ওই জায়গাটা করে সেখানে প্রচুর পরিমাণে শশা বা এই ধরনের জিনিসগুলো চাষ করা হয়। সেখানে আপনার ডাউনি মিল্ডু বা পাউডারি মিল্ডু ধরনের ডিজিজগুলোও হয়। আচ্ছা, সেইগুলোতে সেই ডিজিজগুলোর জন্য ওনারা যখন ওষুধ দেওয়ার সেটা না দিয়ে, আমি একদিন দেখেছি একজনের চাষির মোটামুটি জমিটা প্রায় অলমোস্ট শেষের দিকে, পুরো মাইসেলিয়াম পুরো দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, সেখানে গিয়ে উনি তারপরে এসে বলছেন, ম্যাডাম কি ওষুধ দেবো, কি কাজ করবে, দিয়ে অনেক কিছু একসাথে ইউজ করে বসে আছে। কিরারি, কুরজাট, এগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে দেয়, এই ওষুধগুলোই দেয়, কিন্তু সেগুলো সময়টা সময়। হ্যাঁ, কিছু কিছু চাষি আছে যারা খুব রেসপন্সিবল, যারা সিনসিয়ার, যারা ওরকম একটা দুটো দেখেছে, তারা ফার্স্টে রোগ আউট মেথডটা ফলো করছে। রোগ আউট মেথডটা আমাদের মানে এই চাষের ভাষায়, যদি ছোট জমি থাকে, ইট ইজ ইজি টু ডু। মানে প্রথম যেখানে আমি ইনফেকশনটা দেখলাম, ম্যাক্সিমাম এই ধরনের ডিজিজগুলো না ইনসেক্ট ক্যারিয়ার হয়, তো ওই জন্যই বললাম প্রথমেই নার্সারি বেডটাকে ভালো করে
সেখান থেকে মানে জন্ম থেকে শিশুর নার্চারিং এর মতন এটাকেও নার্চার করা। তার সাথে সাথে যখন প্রথমে এটাতে একটা দুটো এরকম ডিজিজ দেখতে পাচ্ছি, পাতা ইনফেকশন দেখতে পাচ্ছি, সেটাকে তুলে ফেলে দিলাম মানে আলে ফেলে রাখলাম না, সেটাকে হয় কোথাও একটা পুঁতে দিলাম যেটা জমি থেকে দূরে বা অন্য কারো জমিতেও ক্ষতি করবে না সেরকম জায়গায়। জ্বালিয়ে ফেলাটা বা পুড়িয়ে ফেলাটা আমি অতটা মানে প্রেফার করছি না, সেই জন্য। তো সেইখানে যদি সেই রোগ আউট মেথডটা করে তাহলে প্রথমে সেটাও কন্ট্রোল করা যাবে, পরের দিকে গিয়ে এই সব কিরজার্ট কুরারি এই ধরনের যে বিভিন্ন ওষুধগুলো আছে সেগুলো সবই অ্যাজক্সিস্টরবিন বা ওই গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলোকে দিয়ে আমরা মানে খুব সুন্দর করে সেগুলোকে ম্যানেজ করতে পারি, কিন্তু কিপিং ইন মাইন্ড সময় মতন যদি আমরা সেটাকে অ্যাপ্লিকেশন করি তাহলে সেগুলো সবই কন্ট্রোল হবে। কিন্তু যদি ওই সময়টা যদি আমরা পেরিয়ে যাই তাহলে প্রচুর ইউজই করব কিন্তু কিছু হবে না, মানে লাভের লাভ কিছু হবে না, লাভের লাভ খালি আমরা ইউজই করে যাচ্ছি, উল্টে আমার কস্ট অফ কাল্টিভেশনটা বেড়ে যাবে। আমার যত না শশাটা বিক্রি করে যা দাম হবে তার থেকে বেশি এটাতে বেড়ে যাবে। আর এই ধরনের পাতা মোড়া বা এগুলোকে কন্ট্রোল করার জন্য আরেকটা ভালো ওষুধ আছে, এমনি পাওয়া যায় উলালা বা এই ধরনের ওষুধ, মানে যেগুলো বেসিক্যালি অ্যাফিড বা হচ্ছে হোয়াইট ফ্লাই এইগুলোকে কন্ট্রোল করে, বাইফেনসিন এই ধরনের ওষুধগুলো থাকে, ডিনোটিফিরন। তাহলে এগুলো কি হয়, আমার হোয়াইট ফ্লাই বা অ্যাফিড গুলো যদি কন্ট্রোল করা হয় তাহলে আমার তার থেকে যে রোগ প্রবলেমগুলো হয়, যেরকম যারা কিউকার বিটস করে, মানে এই যে যত গোর্ড ফ্যামিলি, পয়েন্টেড পটল বলুন, উচ্ছে, ঝিঙে, চিচিঙ্গে, সব কটাতেই কিন্তু এই ধরনের যে পাতা কোচকানো বা ইয়েলো ভেন মোজাইক যা ডিজিজগুলো থাকে সেগুলোর কিন্তু অ্যাকচুয়ালি আসে মেইনলি এই হোয়াইট ফ্লাই আর অ্যাফিডগুলো থেকে। তো ওইগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি বড় বয়সে, আর নার্সারিতেই প্রথমেই বললাম নার্সারি বেডে বা যখন গাছটা ছোট তখনই যদি আমরা প্রোটেক্ট করে নিতে পারি তাহলে আমার অনেকটা কন্ট্রোল হয়ে যায়। এছাড়া যদি এদের পরের দিকে গিয়ে কিছু সমস্যা, মানে মেদিনীপ কনটেক্সটে বলতে গিয়ে আমার মনে পড়লো যে পট বোরারও হয়, মানে গাছে ফ্রুট বোরার বা পট বোরার হয়, যেগুলো বিভিন্ন রকমের, যেরকম বেগুনটাকে খেয়ে নেয়, ঝিঙেটাকে হয়তো ফুটো করে দিল, টমেটোটাকে ফুটো করে দিল, সেইগুলোর এগেনস্টে যে ধরনের ক্লোরানট্রানিলিপ্রোল বা সায়ানট্রানিলিপ্রোল সেই গ্রুপের ইনসেকটিসাইডগুলোকে ইউজ করলে, যেগুলো এনারা সব মানে বলেন যে লার্ভি টাইপের পোকাগুলোকে ল্যাদা পোকা, তো সেই ল্যাদা পোকা গ্রুপের কন্ট্রোল যদি করা হয় তাহলে সেগুলোর কোনো সমস্যা হবে না। কিন্তু এগুলো তখনই আসবে যখন এই অপরিমিত নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা করা হবে। প্রচুর ইউরিয়া আমি দিয়ে গেলাম, আমার গাছের ট্রোফোবাইসিস হয়ে গেল, পোকারা ভাবলো আহা কি সুস্বাদু খাবার, রোগরা ভাবলো আহা কি সুস্বাদু খাবার, এটা আমারই জায়গা, আমিই জন্মাবো, এখানে আমিই থাকবো। ইট ইজ কাইন্ড অফ অতিরিক্ত ইউরিয়া দিয়ে আমি জিনিসটাকে সেই টেরোরিজমের মতন করে ফেললাম, মানে আমি ডেকে নিজেই খাল কেটে কুমির নিয়ে চলে আসলাম। তো ওই জায়গাগুলো থেকে আমার চাষি ভাইদের কাছে এটা বার্তা যে সীমিত সবকিছু ব্যবহার করুন, অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করবেন না। তাতে আপনাদের শুধু যে চাষের দামটাই কস্টটাই বাড়ছে তা শুধু নয়, তার সাথে সাথে সবকিছুর একটা ব্যালেন্স হারিয়ে যাচ্ছে দিন দিন। তার আপনাদের কষ্টটাও সেখানে বাড়ছে, কারণ এখন লেবার টেবার বড় ক্রাইসিস, সেই জায়গাগুলোতে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য যদি আমরা মেকানাইজেশনও করি, কতবার, মানে ফর এক্সাম্পল আপনারা একটা ড্রোন কিনেও নিলেন কোঅপারেটিভ করে, কতবার সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, সেটা চালাতেও, ব্যাটারি রিচার্জ করতেও, সবকিছুতেও তো তার একটা মানে খরচা যাবে, হিউজ অ্যামাউন্ট। তো সেটা সেই ওই লেবার ক্রাইসিসের জায়গাটা আবার সেই ফিরে যাবে। তো সেখানে কস্ট অফ কাল্টিভেশনটা কমানোর জায়গায় আপনাদের লাইভলিহুডটা বেটার হওয়ার জায়গায় সেটা আরো অ্যাভারেজ হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়, সেটাই আমার ওনাদের কাছে বার্তা। এবং আগামী দিনে আমি জানি যে খুব ভালো আরো সুন্দর দিন দেখতে পাবো, একদম ওনাদের জীবন অনেক আরো বেটার হবে, সেটা সেই আশাই আমি রাখি। একদমই তাই, সেই আশা রয়েছে আমাদের সকলের মধ্যেই। আর এই আশা নিয়েই আজকের মতন বিদায় নিই, আবারও ফিরবো আগামী দিনে আমাদের এই অনুষ্ঠানে ম্যাটিক্স কৃষি পাঠশালায়। বন্ধু, এতক্ষণ শুনছিলেন আজকের এই অনুষ্ঠান কৃষিক্ষেত্রে রোগ দমন নিয়ে। আজ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনন্যা ঘোষ। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেতারে থাকুন। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনছিলেন
কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।